মসজিদে ট্রাম্পেট বাজিয়ে নামাজে বিঘ্ন ঘটাচ্ছে পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদীরা। এমন দাবিতে একটি গুজব তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেয়। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি, কিন্তু পরবর্তীতে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। চট্টগ্রামের রাউজানের গোষ্ঠী শাহী দরবার শরীফে বাদ্যযন্ত্র পরিবেশনের দৃশ্যকে ছড়িয়ে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার দাবিতে। একইভাবে রাজবাড়ী জেলার একটি পাটের গুদামে লাগা আগুনের ঘটনা ও পাকিস্তানের আহমদিয়া সম্প্রদায়ের একটি উপাসনালয় ভাঙচুরের পুরনো ভিডিওকেও নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির দাবিতে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর উগ্র হিন্দুত্ববাদীরা ভারতের একটি মসজিদে ট্রাম্পেট বাজিয়ে নামাজে বিঘ্ন ঘটাচ্ছে এমন দাবিতে ছড়ানো ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই তীব্র সমালোচনার ঝড় বয়ে যায়। মুহূর্তে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়লে দেখা যায় ভিডিওটির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এটি বাংলাদেশের রাউজান উপজেলার গোষ্ঠী শাহী দরবার শরীফে বাদ্যযন্ত্র পরিবেশনের দৃশ্য, যা 2025 সালের 12 জুন থেকে টিকটকে প্রচারিত হচ্ছে। একইভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর ভারতে মুসলমানদের ঘরে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটিও ভারতের নয়, বাংলাদেশের পুরনো একটি অগ্নিকাণ্ডের দৃশ্যকে ছড়িয়ে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে। ভিডিওটি গত 9 মার্চ বালিয়াকান্দি উপজেলার বহরমপুর বাজারের একটি পাটের গুদামে লাগা আগুনের ঘটনা, যেখানে প্রায় 500 মণ পাট সহ 21টি দোকান পুড়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে গিয়ে 3 জন ফায়ার সার্ভিস সদস্য আহত হন। দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওদিকে 2023 সালে করাচিতে আহমদিয়া সম্প্রদায়ের একটি উপাসনালয়ে ভাঙচুরের পুরনো ঘটনাকে নতুন করে ছড়ানো হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির দৃশ্যের দাবিতে। ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে হিন্দুস্তান টাইমস, ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে 2023 সালের 2রা ফেব্রুয়ারি করাচির জামশেদ রোডে অবস্থিত আহমদিয়া হলের মিনার হাতুড়ি দিয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতার কোনো সম্পর্ক নেই। গুজব এখানেই শেষ নয়। ফরিদপুরের ভাঙায় সীমানা পুনর্নির্ধারণ আন্দোলনের সময় বিক্ষোভকারীরা সার্কিট হাউসে আগুন দিয়েছে এমন দাবিতে ছড়ানো ভিডিওটিও বাংলাদেশের নয়, নেপালের পুরনো ঘটনার। বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি গত 9 সেপ্টেম্বর নেপালে যুব আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে অগ্নিসংযোগের দৃশ্য। রয়টার্স এবং প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো ও ফেক নিউজ বিশেষজ্ঞ আসিফ বিন আলী। যুক্ত হচ্ছি তার সাথে। আসিফ বিন আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, প্রতিবেদনটি দেখছিলেন, পুরনো ভিডিওকে নতুন করে চালানো হচ্ছে, অন্য কোনো জায়গার একটি ছবিকে আরেক জায়গার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ডিজিটাল যুগের এই ধরনের ইনফরমেশন ডিসঅর্ডার বা তথ্যের যে বিশৃঙ্খলা, সেটি আসলে কী ধরনের গতিবিধি এখন আপনি দেখছেন এবং এগুলো আসলে মানুষের উপর কী ধরনের প্রভাব ফেলে বলে আপনি পর্যবেক্ষণ করছেন? দেখেন, দুটো ব্যাপার। একটা হলো যে এই যে ফেক নিউজ গুলো আমরা এখন দেখতে পাচ্ছি, এটার একটা অর্থনীতি রয়েছে। অর্থাৎ ফেক নিউজ তৈরি করা, সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এবং সেটাকে ছড়িয়ে দেওয়া, এর মাধ্যমে আসলে টাকা ইনকাম করে অনেক ক্ষেত্রেই। এই ক্ষেত্রে ফেসবুকের এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার কিছু অ্যালগোরিদমগত উদ্যোগ রয়েছে যাতে এগুলোকে বন্ধ করা যায়, কিন্তু তারপরেও এখানে একটা বৃহত্তর ইকোনমি জড়িত। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে
যে কয়টা ফেক নিউজের রিপোর্ট আপনারা করলেন প্রত্যেকটাকেই যদি আপনি খুব ক্লোজলি দেখেন, সেখানে আপনি দেখবেন যে এখানে ধর্মের একটা ব্যাপার রয়েছে এবং রাজনীতির একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ অনেক ক্ষেত্রেই ধর্মীয় অনুভূতিকে টার্গেট করা হয়েছে এবং একটা ক্ষেত্রে পলিটিক্যাল জায়গা থেকেও ফেক নিউজটা ছড়ানো হয়েছে। এখন সাউথ এশিয়াতে যে প্রবণতাটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আইডেন্টিটি ভিত্তিক রাজনীতির উত্থান। অর্থাৎ ভারতে যেমন হিন্দুত্ববাদের রাজনীতির উত্থান, বাংলাদেশে তেমনি ইসলামী জাতীয়তাবাদের রাজনীতির উত্থান, পাকিস্তানেও খানিকটা ওই ধরনের রয়েছে। তো এই জায়গাগুলোতে এই ধরনের ধর্মভিত্তিক বিতর্কিত কন্টেন্ট গুলোর একটা ডিমান্ড আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে রয়েছে এবং এগুলো তৈরি করা হয় ওই টার্গেট গ্রুপটাকে মাথায় রেখে। এবং এগুলো আসে অনেক শ্যাডো ক্যারেক্টার থেকে। আপনি যদি দেখেন, প্রথমে এগুলো একটা প্ল্যাটফর্মে আপলোড করা হলো, তারপরে এগুলো কিছু লোক শেয়ার করা শুরু করলো, দেন ওই প্ল্যাটফর্মটা থেকে সরিয়ে দেওয়া হলো। এই ধরনের একটা প্রবণতাও সেখানে কাজ করে। সো আমরা আসলে বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশে না, ওভারঅল যে সাউথ এশিয়ান কনটেক্সটেও আমরা এই যে ফেক নিউজ গুলোর যে ব্যাপারগুলো, সেগুলোকে রাজনীতি এবং অর্থনীতির বাইরে গিয়ে বুঝতে পারবে না। সো এই দুটোকে মাথায় রাখা জরুরি। তবে এর সব থেকে বড় ইম্প্যাক্টটা কোথায় পড়ছে সেটা হলো যে দেখেন, ওই যে ধর্মকেন্দ্রিক যে ফেক নিউজটা হলো, যে কলকাতায় নির্বাচন পরবর্তী সময়ে যে সহিংসতাগুলো হয়েছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। একদম ভেরিফাইড জায়গা থেকেই আসছে যে কলকাতায় নির্বাচনে জয়লাভ করার পরে যে জয়লাভ করা যে দলটি, তারা ওই রাজ্যের সংখ্যালঘুদের উপরে সহিংস হামলা চালিয়েছে অনেকগুলো জায়গায়। কিন্তু এই যে ঘটনাটাকে আরো বেশি ইন্টেন্সিফাই কিভাবে করা যায়, আরো বেশি কিভাবে ঘৃণা তৈরি করা যায়, সেটার জন্য যখন মানে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, তার কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভেতরে যারা মাইনরিটি কমিউনিটি, তাদেরকেও যাতে আবার টার্গেট করা যায়। তো এটাও মাথায় রাখতে হবে যে এই ফেক নিউজ গুলো শুধু ব্যাপারটা এরকম না যে কেউ একজন খুব নির্দোষ ভাবে মনে হলো আমি এটা ছড়িয়ে দেই সচেতনতা বাড়ানোর জন্য, কিন্তু বাস্তবতা কিন্তু তা না। এর সাথে এই ধরনের উদ্দেশ্যও জড়িত থাকে। সো আমাদেরকে আসলে ফেক নিউজের ব্যাপারটাকে একটু বৃহত্তর জায়গা থেকে দেখতে হবে, যেটাকে আমরা বলি ইনফরমেশন ডিসঅর্ডার। এবং ইনফরমেশন ডিসঅর্ডারের মধ্যে 4টা এলিমেন্ট আমরা দেখি। একটা মিস ইনফরমেশন, যেটা ধরেন অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়। কিন্তু সব থেকে ডেঞ্জারাস যেটা হচ্ছে ডিসইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন। বিশেষ করে এখানে যেটা ছড়ানো হয়েছে এটা ডিসইনফরমেশন ছিল। তো এই ধরনের ডিসইনফরমেশন কেন্দ্রিক ফেক নিউজ যখন আমরা দেখি, তখন এটা ক্রিমিনাল অ্যাক্ট আকারে চলে যায় এবং এই ক্রিমিনাল অ্যাক্টকে তখন আসলে ক্রিমিনাল ফ্রেমওয়ার্ক থেকেই দেখতে হবে। আসিফিন আলী, বেশ চমৎকার কিছু পরামর্শ আপনি দিয়েছেন। আমি আরেকটা বিষয়ে একটু ফিরে আসতে চাই। প্রথমে আপনি বলছিলেন যে ধরনের অপতথ্যগুলো আমরা ছড়াতে দেখি অনেকটা পরিকল্পিত এবং একটা সাংগঠনিক রূপ অনেকটা চলেই এসেছে। অর্থাৎ বলা যেতে পারে, আজ যদি আমি নিজেই কারো ব্যাপারে কোনো অপতথ্য বা গুজব ছড়াতে চাই, নির্দিষ্ট কোনো দল রয়েছে যারা অর্থের বিনিময়ে আমার হয়ে এই কাজটি তারা করে দিবে আমার উদ্দেশ্য সাধনের জন্য। এবং এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে ভিউ বাণিজ্যের যে বিষয়টি এখন আমরা দেখতে পাচ্ছি, মানুষ যে ধরনের খবর আসলে দেখতে চায়, যেটি আসলে শঙ্কা তৈরি করে, যেগুলো আসলে সহিংসতা তৈরি করতে পারে, যেটি আলোচিত হতে পারে বা সমালোচিত হতে পারে, সেই ধরনের অপতথ্যগুলোই সবচেয়ে বেশি এবং সবচেয়ে সংগঠিতভাবে ছড়ানো হচ্ছে। যখন সংগঠিতভাবে অপতথ্য ছড়ানো হয়, সেটি আইনি প্রক্রিয়ায় বা আইনের জায়গায় আসলে কোথায়? এটি কি ঠিক, নাকি আইনে এর কোনো বেঠিক জায়গা আছে? দেখেন, মানে বাংলাদেশের আইনে, এবং শুধুমাত্র বাংলাদেশের আইনে না, যে কোনো দেশের আইনেই এই ধরনের অপতথ্য যা পাবলিক অর্ডার রিলেটেড সমস্যা তৈরি করতে পারে তা ডিল করার জন্য কিছু প্রভিশন থাকে। আমাদের এখানেও রয়েছে এবং আমাদের এখানে অনলাইন স্পেস গুলোতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুরুতে রেগ প্রপোজালটা বেশি এসছে। সবগুলোকে আইন এবং শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করার এই প্রস্তাবটা আমাদের পাবলিক স্পেসে বেশি আলোচনা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যখনই রেগুলেটরি অ্যাপ্রোচে যাওয়া হয়, সেটা অধিকাংশ সময় যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সে তখন তার বিরোধীদের মতামত দমন করার জন্য ব্যবহার করে, যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি। মানে আমরা যদি বাস্তবতার নিরিখে দেখি, তাহলে আমাদের ডিজিটাল সিকিউরিটির জন্য একটা আইন কাঠামো দরকার হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে ওই দরকারটাকে অ্যাবিউজও হয়েছে। তো ফেক নিউজ এবং ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের ক্ষেত্রেও এই একই ধরনের প্রবলেমটা তৈরি হয়। অর্থাৎ ধরেন আপনি খুব কঠিন আইন করলেন, হ্যাঁ, কিন্তু আপনি আইনটা তখনই বাস্তবায়ন করছেন যখন ফেক নিউজটা আপনার বিপক্ষে যাচ্ছে। কিন্তু যদি এটা আপনার পক্ষে থাকে, তখন আবার আপনি কিন্তু সেখানে উদ্যোগ নিচ্ছেন না। ধরেন বাংলাদেশের এখন যে ইকোসিস্টেম, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক বর্গই কিন্তু কোনো না কোনো সময়, মানে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক,
এই ধরনের অপতথ্যের আশ্রয় নিয়ে থাকেন প্রতিপক্ষকে বিপদে ফেলার জন্য, প্রতিপক্ষকে বদনাম করার জন্য। অনেক ক্ষেত্রে কিন্তু তাদের কর্মীরা ভলেন্টারিলি এই কাজগুলো করেন, যে ওকে ফাইন, আমি অমুক দলকে পছন্দ করি, তো এইটা যদি অমুক দলের পক্ষে হয় তাহলে আমি ওই কাজটা করব। সো এই ভলেন্টারি ব্যাপারটাও রয়েছে। তো এই পুরো ব্যাপারটাকে শুধুমাত্র আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটার একটা ত্রিমাত্রিক কাঠামো দরকার। প্রথম কাঠামোটা তো ডেফিনেটলি আইনগত একটা কাঠামো থাকতে হবে। যেমন যদি এখানে এরকম হয় যে জনাব এটা আসিফ দিয়ে বিন একটা আলী, বাণিজ্য আমরা তৈরি আপনার হয়েছে, এই তবে ত্রিমাত্রিক কাঠামো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আমাদের সাথে আজ আলোচনায় আছেন ফেক নিউজ বিশেষজ্ঞ আসিফ বিন আলী, যুক্ত হচ্ছে তার সাথে। আসিফ বিন আলী, আপনাকে এই পর্যায়ে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনি বলছিলেন যে ত্রিমাত্রিক কাঠামো তৈরি করতে হবে এই ধরনের অপতথ্য এবং প্রোপাগান্ডা থেকে নিজেদেরকে কিছুটা সচেতন এবং এখানকার সমাধানের জন্য, সেই বিষয়টি নিয়ে জানতে চাই। সো প্রথম আমাদের যে জিনিসটি দরকার সেটা হচ্ছে যে মিডিয়া লিটারেসি তৈরি করা, এবং মিডিয়া লিটারেসি তৈরি করার এই ব্যাপারটা শুরু করতে হবে একদম প্রাইমারি এডুকেশন থেকে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেভেলে মানুষের মানে ছাত্রছাত্রীদেরকে ওই কোর্সটা পড়ানোটা জরুরি, যেখানে সে শিখবে যে মিডিয়াতে কোনো কিছু দেখা মানেই সেটাকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করতে হবে, করার আগে প্রশ্ন করতে হবে, চেক করতে হবে। এবং মিডিয়া লিটারেসি ওভার দ্য টাইম আমাদের সোসাইটিতে বিল্ড করাটা অত্যন্ত জরুরি, যেটা এখন একেবারেই প্রায় অনুপস্থিত। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আইনগত প্রক্রিয়া, যেটা আমি বললাম, অর্থাৎ আমাদের আইন লাগবে এবং শাস্তিটাও বাস্তবায়ন করতে হবে। কিন্তু শাস্তির ক্ষেত্রে আমরা যদি মনে করি যে ফেক নিউজকে শুধুমাত্র 2 বছর জেলে বসিয়ে রাখলেই সমস্যাটা সমাধান হবে, ব্যাপারটা তা নয়। এখানে যেমন ইন্ডিভিজুয়াল জড়িত, একই সাথে এইটার সাথে কাঠামোটাও জড়িত। তো আমাদেরকে এমন কিছু ভাবে চিন্তা করতে হবে যাতে ব্যক্তির শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি প্রতিষ্ঠান যদি জড়িত থাকে তাদেরকেও জবাবদিহিতার মুখোমুখি আনা যায়। এবং তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, ফেক নিউজকে কেন্দ্র করে যে অর্থনীতি তৈরি হয়েছে, এই অর্থনীতিটাকে ভেঙে দিতে হবে। কারণ দেখেন, যতক্ষণ পর্যন্ত এই অর্থনীতিটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ফেক নিউজটাকে কাউন্টার করতে পারবেন না। বাস্তবতা হচ্ছে পৃথিবীতে মানব সমাজে সবসময় অপতথ্য, মিথ্যা তথ্য ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের দেখার বিষয় আমরা কতটুকু এটাকে কমিয়ে আনতে পারি এবং এটার ইম্প্যাক্ট আমাদের সমাজে কতটুকু কমিয়ে আনতে পারি, যাতে করে আমাদের সমাজের যে ফেব্রিক্সটা রয়েছে সেটা একদল মানুষ কম্পিউটারের ওপারে বসে থেকে কিছু অপতথ্য ছড়িয়ে নষ্ট করে দিতে না পারে। ত্রিমাত্রিক কাঠামোর যে পদ্ধতিগুলো আপনি ইতিমধ্যেই বললেন, যে সমাধানগুলো ইতিমধ্যেই বললেন, তার মধ্যে শিক্ষা ব্যবস্থার যে জায়গাটা, অর্থাৎ মিডিয়া লিটারেসির যে জায়গাটা, সেটি তো পরিকল্পনার অংশ হিসেবে থাকছে। অর্থাৎ আমরা ভবিষ্যতের যুব সমাজকে এই বিষয়ে শিক্ষা দিয়ে জানাবো, যাতে সে সময় তারা এসব নিয়ে নিজেদেরকে সচেতন রাখতে পারে। ইতিমধ্যেই এখন যারা আমাদের সাধারণ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে আসলে কি করা প্রয়োজন? এই মুহূর্তে অর্থাৎ ধরুন এই 1 মাসে বা আগামী 6 মাসের মধ্যে যে সাধারণ মানুষ যে পরিমাণ অপতথ্যগুলো তারা শেয়ার করে থাকে এবং না বুঝে বিভ্রান্ত হয় এবং তাদের মানসিকতায় ওইটির যে প্রভাব থাকছে, সেই ক্ষেত্রে আসলে ইতিমধ্যে বা এখন কি করার আছে? দেখেন, আসলে প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ কিন্তু আমি, আপনি বা যে মানুষটা এই ক্যামেরার পেছনে রয়েছে তিনি, তাই না? এখন সাধারণ মানুষের অনেকগুলো ধরন রয়েছে। যে কৃষক তিনি এক ধরনের সাধারণ মানুষ, আবার যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি আরেক ধরনের সাধারণ মানুষ। তাদের দুইজনের প্রয়োজন, কি ধরনের মিডিয়া কন্টেন্ট তারা গ্রহণ করেন, তার মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। আমাদেরকে দেখতে হবে যে আমরা এই ফেক নিউজের ব্যাপারটা বারবার মানুষের সামনে কতটা আলোচনা করি, এবং এখানে মিডিয়ার একটা বড় দায়িত্ব রয়েছে। একটা ফেক নিউজ দেখেন যত দ্রুত ছড়িয়ে যায়, ওই ফেক নিউজটাকে যখন চেক করা হয় এবং ভুল প্রমাণ করা হয়, সেটা কিন্তু অত দ্রুত ছড়ায় না। তো আমাদেরকে এই ছড়ানোর কাজটা করতে হবে এবং পাশাপাশি সচেতনতা তৈরির মাধ্যমে প্রথমে আসলে সচেতনতা থেকে কাজটা করতে হবে। যদি মোটা দাগে জায়গাটা নিয়ে বলি, আর একটু বেশি আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। আশা করছি ভবিষ্যতে অন্য কোনো দিন এই বিষয়ে আরো বিস্তৃত আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ফেক নিউজ বিশেষজ্ঞ আসিফ বিন আলী। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।
চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথেই।